একাধিক তন্তুজাত জিনিস এবং অনেক জুটের সামগ্রী যেগুলো এতদিন ধরে ভারতে আসতো এবং ভারতের মার্কেটকে ডমিনেট করতো, কারণ বাংলাদেশের পাটের দাম অনেক কম আপনারা জানেন। সেই পুরো প্রোডাক্টগুলোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা লাগিয়ে দিল ভারত সরকার। এর একটা জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে, কিন্তু সব থেকে সহজ ব্যাখ্যা হলো মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক কোনোভাবে ভালো করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। বাংলাদেশের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বাংলাদেশ পরিষ্কার বলেছে এটা নাকি ভারত নিয়ম বিরুদ্ধ কাজ করছে। এবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কেন ভারত এটা নিয়ম বিরুদ্ধ কাজ করছে না। দেখুন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি ধারা পরিষ্কারভাবে যেখানে বলা হয়েছে আপনারা আপনাদের ডোমেস্টিক মার্কেটকে বাঁচানোর জন্য সেফগার্ড মেজার নিতে পারেন। অর্থাৎ আপনাদের যদি মনে হয় একটি পার্টিকুলার পণ্য আপনাদের দেশে ঢোকার ফলে আপনাদের ডোমেস্টিক মার্কেট এফেক্টেড হচ্ছে, তাহলে আপনারা আপনাদের ডোমেস্টিক মার্কেট বাঁচানোর জন্য যে কোনো পন্থা কিন্তু অবলম্বন করতে পারেন। ঠিক একই কায়দায় এই সেফগার্ড মেজার্স নিয়ে আমেরিকা ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম, অটোমোবাইল পার্টস ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টের উপর কিন্তু ট্যারিফ লাগিয়ে দিয়েছিল 2018 সালে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, আমরা আমাদের ডোমেস্টিক মার্কেটকে বাঁচাতে চাই। ইন্টারেস্টিং বিষয় কি, এই যে তালিকা আমি দেখছিলাম সেখানে অত্যন্ত গভীরভাবে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জুট রিলেটেড টেক্সটাইল প্রোডাক্ট ভারতে আর আসবে না। অর্থাৎ বস্ত্র শিল্পের আদান প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ভারত। তার প্রকৃত কারণ এটাই, দেখুন ভারতের ডোমেস্টিক মার্কেটটাকেও বাঁচানো প্রয়োজন। আমেরিকা যেভাবে ভারতের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করে ট্যারিফ লাগিয়ে দিয়েছে, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আমরা আর আমেরিকার মার্কেটে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে গ্রোয়ের জন্য পাঠাতে পারবো না এবং ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ আপাতত। পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং 15ই আগস্ট আলাস্কায়, এরপরে হয়তো পুরো বিষয়টার জট খুলতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ঠিক সেটাই করলো যেটা করা প্রয়োজন ছিল। যদি এই যে টেক্সটাইল রিলেটেড প্রোডাক্ট বাংলাদেশ থেকে ভারতে আসতো, তাহলে ভারতের পাট শিল্পের সঙ্গে জড়িত যারা শিল্পী আছেন, যারা বস্ত্র তৈরি করেন, ব্যাগ তৈরি করেন, জুট রিলেটেড একাধিক প্রোডাক্ট তৈরি করেন, তাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যেতে হতো, কারণ বাংলাদেশের তন্তুর দাম ভারতের থেকে অনেকটা কম। ফলে এইটা হলো সেফগার্ড মেজার্স। আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দ্বিতীয়ত, মোহাম্মদ ইউনূসকে করা বার্তা যে তোমরা যেভাবে ভারত বিরোধী অ্যাক্টিভিটি শুরু করেছো, যেভাবে দিনের পর দিন ভারত বিরোধিতা শুধু নয় ভারত বিদ্বেষীমূলক একাধিক পরিকল্পনা করছো, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোনোভাবেই তোমাদের সঙ্গে সম্পর্ক আর ভালো করার জায়গাতে নেই। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, মোহাম্মদ ইউনূস সরকারের যে বৈধতা নেই তা কিন্তু ভারতবর্ষ বারবার প্রমাণ করছে। ভারতের বিদেশমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক তখনই ভালো হবে যখন কোনো নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচিত সরকার নয়। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে কোনো অবস্থাতেই নন ইলেক্টেড সরকারের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক, ভারত এবং বাংলাদেশ সম্পর্ক আর ভালো হওয়ার জায়গাতে কিন্তু নেই। পাশাপাশি কালকে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ এসেছে, আমি আপনাদের বলছি কেন গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছে ঢাকা সফরে যাচ্ছেন বিএসএফ এর ডিজি। এই প্রথমবারের জন্য শেখ হাসিনা যখন আমাদের দেশে চলে এসেছেন 5ই আগস্ট 2024 পর, এই প্রথমবারের জন্য ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিএসএফ এর ডিজি। কালকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ভারতের বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী, তিনি 25 থেকে 28 আগস্ট এই সময়টা বিজিবির হেডকোয়ার্টার সেখানে একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে চলেছেন এবং ঢাকাতে সরাসরি যাচ্ছেন। কারণটা কি? একাধিক সংবাদপত্রে কারণ বেরিয়েছে, আমি একটু ছোট করে স্পেসিফিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, মোহাম্মদ ইউনূস আসলে শেষ 8 মাস ধরে বাংলাদেশের কোনো অবস্থারই উন্নতি করতে পারেনি, শুধুমাত্র ভারত বিরোধিতা এবং ভারতের বিপক্ষে একাধিক ষড়যন্ত্র করে তিনি তার চেয়ারটাকে বাঁচিয়ে রেখেছেন। সম্প্রতি আমাদের লোকসভা দুটো ইস্যু নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল হয়েছে এবং জানেন আপনারা যে চর্চা হয়েছে বাংলাদেশের দুটো ইস্যু নিয়ে। একটি ইস্যু হলো তুরস্কের একটি এনজিও, তুরস্কের এনজিওর মাধ্যমে বাংলাদেশের একটি এনজিওকে ফান্ডিং করা হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভারত বিরোধী একটি পোস্টার দেওয়া হয়েছে, সেখানে বৃহত্তর বাংলার গড়ার ডাক দেওয়া হয়েছে এবং সেখানে সেই ম্যাপিং এ ভারতের কিছু অংশকে দেখানো হয়েছিল। আমাদের লোকসভায় যখন এই রিলেটেড একটি বক্তৃতা ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দিচ্ছিলেন, তখন তিনি পরিষ্কার বলেছিলেন আমরা পুরো বিষয়টার উপর কড়া নজর রাখছি। অর্থাৎ বাংলাদেশের একদম মাইক্রো লেভেলে কি হচ্ছে তার খবর ভারতের গোয়েন্দা, ভারতের বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে আছে তা কিন্তু সেদিন ভারতবর্ষের বিদেশমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন। ঠিক তার 1 সপ্তাহ বাদে পার্লামেন্টে
লালমনিরহাট এয়ারবেস নিয়ে কিন্তু কথাবার্তা হয়। এবং লালমনিরহাট এয়ারবেস, এই এয়ারবেস বহু চর্চিত একটি জায়গা, যা কিনা ভারতবর্ষের শিলিগুড়ি করিডোর থেকে অনতি দূরে অবস্থিত। এই লালমনিরহাট এয়ারবেসটিকে চায়নার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা মোহাম্মদ ইউনূস নিয়েছেন। পার্লামেন্টে সেদিন সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে এই বাংলাদেশের পরিকল্পনাটা কি। সেখানেও কিন্তু ভারতবর্ষের বিদেশ দপ্তরের একদম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন লালমনিরহাট এয়ারবেস নিয়ে বাংলাদেশ মিলিটারি রিলেটেড কিছু করার পরিকল্পনা আপাতত নেই। তারা আমাদের অফিসিয়ালি জানিয়েছে। কিন্তু অফিসিয়ালি জানানো আর লুকিয়ে লুকিয়ে পরিকল্পনা করা দুটোতে এক জিনিস নয়। বাংলাদেশের আইএসআই তৎপরতা বেড়েছে। বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের আর্মি সরাসরি চট্টগ্রামে ঢুকে গেছে। সেখানে বাংলাদেশের আর্মির সঙ্গে ট্রেনিং হচ্ছে এবং বাংলাদেশের সেনা প্রধানের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তুরস্কতে গেছিলেন 23 থেকে 25 আগস্ট এবং সেখানে তারা তুরস্কের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি করেছে। এমনকি পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ একত্রে মিলে ভারত বিরোধী একটি ব্লক তৈরি করেছে। এই সমস্ত বিষয়ের কাউন্টার স্ট্রাইক করার সময় যে ভারতে চলে এসছে তা কিন্তু ভারত বুঝিয়ে দিচ্ছে এবং বোঝাতেই ভারতের বিএসএফ এর ডিজি সরাসরি বাংলাদেশে যাচ্ছেন এবং মোহাম্মদ ইউনূসকে তার আসল অকাতটা কিন্তু বোঝাচ্ছেন। পাশাপাশি যদি বর্ডার এরিয়া আপনারা দেখেন তাহলে বুঝবেন, কালকেই বাংলাদেশ পুলিশের এক কর্তা কিন্তু গ্রেফতার হয়। অর্থাৎ অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপির ভূমিকাটা কি, শেষ 8 থেকে 9 মাস বিজেপি এক্স্যাক্টলি বর্ডারে ঠিক কি ভূমিকা পালন করেছে, কেন অনুপ্রবেশের সংখ্যা বাড়লো, কেন দিনের পর দিন বাংলাদেশের সরকারি আধিকারিকরা এই অনুপ্রবেশের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, এই পুরো বিষয়টা কিন্তু ভারত সরাসরি একটি রিপোর্ট বাংলাদেশকে দিতে চলেছে। এবং বিজেপি যেভাবে দিনের পর দিন হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে তারা বিএসএফ কে পিঠ দেখাবে না, বিএসএফ কে পিঠ দেখানোর দিন শেষ, এর পাল্টাও কিন্তু ভারতের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হবে। দেখুন, সরকারের অ্যাপ্রোচ দেখে বোঝা যায় সেই দেশের সেনাবাহিনীর কি অ্যাপ্রোচ হবে। যেহেতু ভারত সরকারের অ্যাপ্রোচটা এই মুহূর্তে কি, চূড়ান্ত মোহাম্মদ ইউনূস বিরোধী, কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবে না ভারত, প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে অনুমান করাই যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যখন ভারতবর্ষের বিএসএফ এর ডিজি মিটিং করবেন, সেখানে ভারতের অ্যাপ্রোচটা সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হবে। পরিষ্কার বোঝানো হবে, যদি তুরস্ককে আপনারা দক্ষিণ এশিয়ায় আনতে চান, আমরা আপনাদের ছাড়বো না। পরিষ্কার বোঝানো হবে, যদি অনুপ্রবেশকারী ইস্যু যদি আপনারা থামাতে না পারেন, তাহলে আমরা পাল্টা গুলি চালাবো। পরিষ্কার বোঝানো হবে, যদি শিলিগুড়ি করিডোরকে নিয়ে কোনো পায়তারামি করেন, তাহলে আমরাও প্রস্তুত আপনাদেরকে সবক শেখানোর জন্য। অর্থাৎ সব মিলিয়ে 1 বছর পর এই ধরনের গুরুত্বপূর্ণ মিটিং, তাও আবার বিএসএফ বুক বাজিয়ে যাচ্ছে ঢাকাতে বিজেপির সঙ্গে মিটিং করতে। বাংলাদেশের অবস্থাটা ভাবুন, যারা কথায় কথায় বিএসএফ কে হুমকি বা হুঁশিয়ারি দেয়, তাদেরকে মিটিং করতে হচ্ছে তাদের সঙ্গেই। এই তো তাদের অকাত। আবার ক্যামেরার সামনে খালি বলবে বিএসএফ কে পিঠ দেখাবো না, পুশব্যাক মানবো না, সীমান্ত হত্যা মানবো না, কত বড় বড় ডায়লগ। এবং পুরো বিষয়টাকে আন্তর্জাতিকরণের চেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে করা হবে। কিন্তু নিজের থুতু যখন চাটতে হয়, তখন এর থেকে দৈন্য দশা আর কিছু হয় না। বিজেপির অবস্থাটা ঠিক সেটাই। যে বিএসএফ এর সঙ্গে প্রথম থেকে তারা রেশারেশি করে দিনের পর দিন হাঁটতে শুরু করেছেন, সেই বিএসএফ তাদের দেশে গিয়ে তাদের সেনাপ্রধানের সঙ্গে মিটিং করে তাদের অকাতটাই বোঝাচ্ছেন। আমার মনে হয় এর থেকে বড় জবাব শেষ 1 বছরে ভারত সরকার আর মোহাম্মদ ইউনূসকে দেননি। এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম আপনাদের, যে পাকিস্তানের কোমর ভেঙেছে, এবার বাংলাদেশকে মারবে। তার কারণ হলো সৌজন্যে ডক্টর ইউনূস পাকিস্তানের সঙ্গে সখ্যতা এমন লেভেলে বাড়িয়েছে। পাকিস্তানের যে সমস্ত আইএসআই এজেন্টরা রয়েছে, সেই এজেন্টরা এসে সব বাসা গেড়েছে কোথায়, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে। এখানে কিছু ঢাকা সাভারে কিছু আছে, মিরপুরে কিছু আছে, এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঝে আপনাদের সমাজ মাধ্যমে একটা বাচ্চা ছেলে একটা ভিডিও করেছিল যে সেটা খাবার না কিছু দিতে যাচ্ছে বলে এটা হচ্ছে পাকিস্তানি। দিতে যাওয়ার সময় তখন গিয়ে যখন ডেলিভারি দিচ্ছে তখন বলছে আরে পাকিস্তানি, তখন বলছে ইয়েস আই এম পাকিস্তানি, দাঁড়ান করে দরজাটা বন্ধ করে। তার প্রকাশ্যে পাকিস্তানে আইএসআই এজেন্টরা ঢাকায় অবস্থান করছে, বাংলাদেশে অবস্থান করছে এবং সেনাবাহিনী সেনা দপ্তরের ভেতরে বসে, ক্যান্টনমেন্টের ভেতরে ফ্ল্যাট দিয়ে। ফলে এরপরে আর বাংলাদেশকে ভারত কখনো ভরসা করতে পারে না, বাংলাদেশের সেনাপ্রধানকে ভরসা করতে পারে। বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সব কিন্তু জামাতি নয়, তাদের মধ্যে কিন্তু অনেক ভালো মানুষ রয়েছে যারা শান্তি চায় এবং মুক্তিযুদ্ধের পক্ষে। এই অবস্থায় ভারত একটা অ্যাকশন নিতে চলেছে। আমি বরাবরই বলছিলাম যে ভারত একটা প্রচন্ড মার মারবে,
পাকিস্তানকে কোমর ভেঙেছে, এবার পাকিস্তানকে দুর্বুশ করে দেবে। তার কারণ, বাংলাদেশের ব্যাপারে পরে আসছি, তার কারণ এটা হচ্ছে আমেরিকা এবার প্রকাশ্যে শত্রুতায় যখন নেমেছে, আমেরিকা এবার প্রকাশ্যে পাকিস্তানকে সাপোর্ট করবে। আর সেটা যাতে রুখে দিতে পারে তার জন্যই তাড়াহুড়ো করে এই আরআইসি গঠনের চেষ্টা করা হচ্ছে, যেটা আগে ভাবা হয়েছিল কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়নি। কিন্তু ট্রাম্পের সৌজন্যে সেই আরআইসি কিন্তু গঠন হতে চলেছে এবং খুব শিগগিরই আপনারা এটাও জানতে পারবেন যে ইরান এই আরআইসির মধ্যে ঢুকে গেছে। তাই রাশিয়া, ইরান, ইন্ডিয়া, চায়না, আরআইসি গঠন হয়ে গেলে এবার সমুদ্রপথ দিয়ে কোথা দিয়ে পাকিস্তানে অস্ত্র সাহায্য যায় আর কোথা দিয়ে কামান গোলা বারুদ যায় সেটাও তো ভারতবর্ষ আরআইসি দেখে নেবে। কারণ এখন তো চীন আর পাকিস্তানকে তো ভরসা করে না, কারণ একদিন খাইয়ে পরিয়ে লালন পালন করে চীন পাকিস্তানকে রেখে দিয়েছিল, এখন উঠে পড়েছে গিয়ে সোজা আমেরিকার কোলে। চীন বুঝে গেছে যে আমার 26 বিলিয়ন ডলার আমার জলে গেছে। ফলে পাকিস্তান যাতে কোনোভাবেই অস্ত্র সাহায্য না পেতে পারে তার জন্য কিন্তু এই তাড়াহুড়ো করে এই আরআইসিটা গঠনের চেষ্টা করা হচ্ছে এবং যুদ্ধটা হবে কিন্তু উনি বলছেন খুব তাড়াতাড়ি। আমি ভিডিওটা আরেকবার চালাচ্ছি, ভিডিওটা আপনারা একবার দেখুন, খুব ভালো করে মন দিয়ে শুনুন, তারপর আমি আবার বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসছি। I will not have time to explain the four quadrants, but the non-kinetic quadrant is something which you can start today. And the next war, which we are looking at, it may happen soon, and we have to prepare accordingly, as already been brought up by director, that in this we have to fight this battle together. This now non-kinetic has to be fought together. So what are the deductions? That as far as whole of nation approach will be there for the next war, it is not the military alone which will be fighting. Let me assure you very clearly this issue. As far as the gray zone is concerned, it's ever present, and this will remain. স্বভাবতই প্রশ্ন জাগবে যে হঠাৎ বাংলাদেশের ওপরে কেন? বাংলাদেশ তো এখন তো ভেতরে আমাদের মধ্যে তো কোনো রকম মানে এ ঘটায়নি, কোনো বিস্ফোরণ ঘটায়নি, কোনো জঙ্গি বাদীয় ঘটনা ঘটেনি, তাহলে বাংলাদেশের নাম কেন আসছে? সম্প্রতি আপনাদের মনে আছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল, যারা যুদ্ধে যেতে তাদেরকে ফিল্ড মার্শাল করা হয়, কিন্তু হিরো পার্টিকে কেউ ফিল্ড মার্শাল করে সেটা আমরা এই প্রথম দেখলাম। পাকিস্তান তার নির্লজ্জ রাষ্ট্র, তা আমরা তাকে বলি ফেল মাস্টার, যে ফেল করে যে স্টার পেয়েছে সেটা যে ফেল মাস্টার। সেই ফেল মাস্টার বলেছিল যে এবার আমরা হামলা করব পূর্ব দিক দিয়ে। পাকিস্তানের তো কোন পূর্ব দিক নেই, ছিল তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই তো ছিল। এখন পূর্ব পাকিস্তান যেটা ছিল সেই পূর্ব পাকিস্তানকে তো বাংলাদেশ করে ভারতবর্ষ স্বাধীন করে দিয়ে বাংলাদেশ গঠন করে দিয়েছে। তাহলে এখন যে অবস্থা হয়েছে, পাকিস্তান ভাবছে এই আগের পাকিস্তান যেটা ছিল বাংলাদেশ আমাদের এখন পূর্ব পাকিস্তান, তাই বলছে পূর্ব পাকিস্তান দিয়ে আমরা আক্রমণটা সানাবো। এরপর ভারতবর্ষ আর বাংলাদেশকে ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। আমি বলেছিলাম পাকিস্তানকে যা বেড়েছে তার 10 গুণ মারবে, বাংলাদেশকে ফ্ল্যাট করে দেবে ভারতবর্ষ। এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত রাষ্ট্রগুলো এসে পায়ে ধরছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ কিন্তু এই যুদ্ধ থামাবে না এবার। কারণ এই যুদ্ধে থামানোর অনেক ক্রেডিট পাওয়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের যুদ্ধ, ভারত পাকিস্তান।